হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তুই যে শুধু আমার গল্পের পার্ট 12 নিয়ে এসে পড়ছি, তো বেশি কথা না কয়া ভিডিও শুরু করা যাক। একটু পর রিমিকে হাসপাতালে নিয়ে আসা হয়। সকালে ওটুর সামনে দাঁড়িয়ে পায়চারি করছে। আরুষ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে রিমির বাবা মা। আরুষের বাবা মা ও জান্নাত। সকালের চেহারাতে এক দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণ পরে ওটির লাল বাতিটি অফ হয়ে গেল, আর ভিতর থেকে ডাক্তার আর নার্স কথা বলতে বলতে বের হচ্ছে। আরুষ দৌড়ে ডাক্তারের কাছে যায়, সাথে সাথে সকলের সামনে গিয়ে দাঁড়ায়। আরুষ বলল, ডাক্তার সাহেব, রিমি কেমন আছে? ও ঠিক আছে তো? কিছু হয়নি তো ওর? কি হলো, আপনি কথা বলছেন না কেন? তখন ডাক্তার বলল, কুল মিস্টার খান, আমাকে একটু বলার সুযোগ দিন। তখন আরুষ বলল, বলুন, রিমি ঠিক আছে তো? তখন ডাক্তার বলল, রিমি ভালো আছে, কিন্তু এখনো সঠিকভাবে বলতে পারছি না, কেননা তিনি বেশ জোরে মাথায় আঘাত পেয়েছেন। যদি 24 ঘন্টার মতো জ্ঞান না ফিরে, তাহলে আমাদের ভয় আছে, আর তার শর্ট টাইম মেমোরি লস হয়ে যেতে পারে। তখন আরো ডাক্তারকে জিজ্ঞেস করলো, মানে কি? তখন ডাক্তার বলল, মানে তিনি হয়তো কিছু সময় স্মৃতি মুছে যেতে পারে, যে কোনো ব্যক্তিকে তার স্মৃতি থেকে মুছে দিতে পারে, কিন্তু এমন হওয়ার চান্স খুবই কম। তাও আমরা কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। একথা শোনার পর আরুষ ধপ করে বসে পড়ে। তার মাথায় এখন শুধু সেই ডাক্তারের কথাগুলো ঢনঢন করে বাজছে, আর নিজেই নিজেকে বলছে, তাহলে রিমি কি আমায় ভুলে যাবে? ভুলে যাবে সে যে আরুষের রিমি? ভুলে যাবে সে যে আরুষকে ভালোবাসে? না, রিমি কিছুতেই ভুলতে পারবে না। আমি ভুলতে দেব না তোমাকে, ওকে আমায় মনে রাখতেই হবে। তখন জান্নাত এসে আরুষের কাঁধে হাত রাখে, আর তা দেখে আরুষ বলে, সব আমার দোষ তাই না জান্নাত? আজ আমার জন্য রিমির এমন অবস্থা, তাই না? আমি ওকে বাঁচাতে গিয়ে নিজে আঘাত করে ফেললাম। আমি অনেক বাজে, তাই না? আজ ওর এই অবস্থার জন্য শুধু আমিই দায়ী। কেন যে আমি আগে ওর কথাগুলো শুনলাম না? কেন? তখন জান্নাত বলল, দেখেন ভাইয়া, আমি জানি না আপনাদের মাঝে কি হয়েছে, কিন্তু এতটুকু বুঝেছি যে হয়তো অনেক বড় কিছুই হয়েছে, যার জন্য আজ আপনাদের দুজনের আজ এই অবস্থা। কিন্তু আজ যা রিমির সাথে হয়েছে তা তো অনিচ্ছাকৃত। আপনি তো ওকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রিমির আঘাত পেয়ে যায়। এটা তো আপনার দোষ নেই। তখন আরুষ বলল, না, আমারই দোষ। না, আমি ওকে এসব বলতাম তাহলে ও কি রাগ করে বের হতো? কি হয়েছিল তখন, তাই তো ভাবছেন? তাহলে চলুন কিছু সময় আগে ফিরে আসি। যখন আরুষ বাসার বাইরে গিয়ে রিমিকে খুঁজতে থাকে, তখন একটু সামনে গিয়ে দেখে রিমি রাস্তার মাঝ বরাবর হেঁটে চলেছে। আরুষ পিছন থেকে অনেকবার ডাকছে, কিন্তু রিমি শুনছে না। এমন সময় আরুষ দেখে একটা ট্রাক ফুল স্পিডে রিমির দিকে তেড়ে আসছে। তাই আরুষ দৌড়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে, আর সেদিক দিয়ে গিয়েও রিমিকে বাঁচিয়ে ফেলে সে। রিমিকে রোডের অন্য পাশে ফেলে আর ট্রাকটি অন্য পাশ দিয়ে চলে যায়। আরুষ ভয়ে রিমিকে আগলে রাখে, কিন্তু শেষ রক্ষাও হয়নি। আরুষ উঠে যখন রিমিকে উঠাতে যায়, তখন সে দেখে পাশে রক্ত। তা দেখে আরুষ ভয় পেয়ে যায়। সে আস্তে আস্তে রিমিকে ডাকতে থাকে, কিন্তু রিমির কোনো হেলদোল নেই। সে রিমিকে নিজের বাহু ধরে নিতে দেখে রিমির গায়ে রক্ত, আর রিমির মাথা দিয়ে অনেক রক্ত পড়ছে। আরুষ বুঝতে দেরি করে না কি হয়েছে। তখন আরুষ চিৎকার দিয়ে ওঠে আর বলে, রিমি, চোখ খোলো রিমি, এই রিমি। তখন আরুষের বাবা মাও চলে আসে, আর রিমির এমন অবস্থা দেখে তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে রওনা হয়। তারপরে যা হয়েছে তা তো জান্নাত গিয়ে দেখেছে, তা তো এখন আমরা বদলাতে পারবো না। এখন আল্লাহ বাদে কেউ আমাদের সাহায্য করতে পারবে না। এই কথা শুনে আরুষ আর দেরি না করে উজু করতে চলে যায়, আর হাসপাতালের মসজিদে গিয়ে নামাজ পড়তে থাকে। মোনাজাতের সময় চিৎকার করে কান্না করতে থাকে, আর আল্লাহর নিকট রিমিকে ভিক্ষা চেতে থাকে। আরুষকে এমন পাগলামি করতে দেখে সবার চোখে পানি এসে পড়ে। 18 ঘন্টার মাথায় রিমির জ্ঞান ফিরে। সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আরুষের খবর পাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং দ্রুত রিমির কাছে চলে যায়। রিমি আস্তে আস্তে চোখ খুলে চারিদিকে সকলে ঘিরে ওকে দাঁড়িয়ে আছে। সকলে একে একে রিমিকে একটা কথা জিজ্ঞাসা করছে। রিমি হা হু করে জবাব দিচ্ছে। আরুষ দূর থেকে দাঁড়িয়ে রিমিকে দেখছিল। একে একে সকালে বেরিয়ে যায়। রিমি দরজার দিকে তাকিয়ে আরুষকে দেখতে পায়। রিমি আরুষকে দেখেই মুখ ঘুরিয়ে নেয়। আরুষ ধীরে পায়ে রিমির দিকে যায়, একটা চেয়ার টেনে রিমির সামনে বসে, আর ওর হাত দুটো নিজের হাতের ভাঁজে নেয়। রিমি এখনো অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আরুষ বলল, কি আমার দিকে তাকাবে না? কথা বলবে না আমার সাথে? রিমি অবাক হয়ে আরুষকে দেখছে, কেননা আরুষ আজ প্রথমবার ওকে তুমি করে বলছে, কিন্তু অতঃপর নিজেকে সামলে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আরুষ বলল, আমি জানি আমার দোষের কোনো ক্ষমা নেই। আমি তোমার কাছে ক্ষমা চাইবো না। তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমি তোমার কাছে থাকবো। আমি তোমার দেওয়া সকল শাস্তি মাথা পেতে মেনে নিব। আমাকে তুমি শাস্তি দাও, কিন্তু আমায় ছেড়ে যেও না প্লিজ। আমি বাঁচবো না তোমাকে ছাড়া। তুমি আমার চোখের সামনে যা দেখিয়েছো, যা বলেছো, আমি তাই বিশ্বাস করেছি, কিন্তু তার পিছনে লুকে থাকা সত্যটা আমি বুঝতে পারিনি, বুঝতে চাইওনি। আর আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসা। তুমি আমায় বারবার সত্যিটা বলতে চেয়েছো, কিন্তু আমি শুনতে চাইনি। প্রত্যেকবারই আমি তোমায় অপমান করেছি, তোমার ভালোবাসাকে মিথ্যা বলেছি।
আমাকে মাফ করে দিও রিমি। রিমি বলল, না আছে তোমার প্রতি অভিমান, না আছে রাগ, দোষ তো তোমার না আমার। আমি তো তোমায় নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম, তাই তো আজকে আমার তার মূল্য দিতে হচ্ছে। আমি নিজেই ভেঙে গেছি, আমি নতুন করে সব শুরু করতে চাই, কিন্তু তোমার সাথে না। নিজের মতন করে আমি সবার মতন স্বার্থপর হতে চাই, নিজের মতন করে বাঁচতে চাই, আর নিজের জন্য ভাবতে চাই। সবার কথা ভাবতে ভাবতে আমি আজ নিজেই বড় ক্লান্ত হয়ে পড়েছি, পদে পদে অপমানিত হয়েছি, চরিত্রহীন প্রমাণিত হয়েছি, আর চাই না কোনো অপবাদ। তুমি আমার কাছে থাকলে আমার সেই কথাগুলো বারবার তাড়া করে, তোমাকে আরও কষ্ট দেয়, বারবার তোমার কথাগুলো আমার কানে বাজে। আমি আর পারবো না এসব সহ্য করতে, তাই প্লিজ তুমি চলে যাও, থাকতে দাও আমার মতন আমাকে। তাই বলে রিমি কান্না করতে শুরু করলো। আরশ তা দেখতে পারছে না, কষ্টগুলো খুবই আরশেরও লাগছে। আরশ রিমিকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। রিমি ছোটাতে ব্যস্ত, কিন্তু ছোড়াতে পারছে না। একে তো শরীর দুর্বল, তার উপরে ক্যানোলা পরানো। তাই রিমি চুপচাপ আরশের বুকে মাথা রেখে কান্না করতে লাগলো। একটার সময় রিমি কান্না অফ। তা দেখে আরশ রিমির কাছে যে তার কপালে চোখ বন্ধ করে গভীর একটা চুমু দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়।